দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। দর্শক, সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের জ্বালানি বিভাগ কোয়ান্টাম ইন্টারনেট তৈরির রূপরেখা প্রকাশ করেছে। বিজ্ঞানীরা বলছেন যে প্রস্তাবিত এই কোয়ান্টাম ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে। কিন্তু কিভাবে কাজ করবে এই কোয়ান্টাম ইন্টারনেট? দর্শক, কম্পিউটার ও ইন্টারনেট বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন ডক্টর আবু নাসের রাজীব। বৈশ্বিক প্রতিযোগিতায় অন্য সব দেশকে পিছিয়ে ফেলে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের জ্বালানি বিভাগ ঘোষণা দিয়েছে যে তারা আগামী 10 বছরের মধ্যে একটি কার্যকর কোয়ান্টাম ইন্টারনেট ব্যবস্থার সূচনা করবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে বলা হয়, কোয়ান্টাম ইন্টারনেট ব্যবস্থা চালুর জন্য এরই মধ্যে একটি কৌশলগত নকশা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় গবেষণাগার, বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে এই কৌশলগত নকশা বাস্তবায়নের কাজ চলছে। কোয়ান্টাম ইন্টারনেটের সাথে বর্তমানে প্রচলিত ইন্টারনেটের মূল পার্থক্য কোথায় জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্রের বার্মিংহাম শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব অ্যালাবামার কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাগিব আহসানের কাছে। সাধারণ ট্র্যাডিশনাল ইন্টারনেটে যখন ডেটা পাঠাই তখন সেই ডেটাটা পাঠাই বাইনারি ডিজিট অর্থাৎ বিটের মাধ্যমে। এই বিটের ভ্যালু হতে পারে 0 অথবা 1। পক্ষান্তরে কোয়ান্টাম কম্পিউটিংয়ে এবং কোয়ান্টাম ইন্টারনেটে ডেটার একক হচ্ছে বা ডেটা পাঠানোর মাধ্যম হচ্ছে কিউবিট অর্থাৎ কোয়ান্টাম বিট। এই কোয়ান্টাম বিটের মধ্যে সুপারপজিশনের মাধ্যমে 0 এবং 1 ছাড়াও এর মাঝের যে কোনো ভ্যালু যে একসাথে সংমিশ্রিত অবস্থায় থাকতে পারে। যখন ওই ফোটনটি গন্তব্যস্থানে পৌঁছাবে তখন পরে এর ভ্যালুটা বের করা সম্ভব। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সাইফ ইসলাম ব্যাখ্যা করলেন, মূলত আলোর কণার কিউবিট দিয়ে কোয়ান্টাম ইন্টারনেটে তথ্য আদান প্রদান করা হবে। আপনি দুই ধরনের কিউবিট দিয়ে কোয়ান্টাম কম্পিউটিং করতে পারবেন। একটা হচ্ছে পদার্থ কণার কিউবিট, যেগুলোর ওজন আছে, যেমন ইলেকট্রন অথবা আয়ন অথবা কোনো পরমাণুর নিউক্লিয়াস। আবার আপনি চাইলে আলোর কণার কিউবিট দিয়েও কোয়ান্টাম কম্পিউটিং করতে পারবেন। কিন্তু আপনি যদি কোয়ান্টাম ইন্টারনেট তৈরি করতে চান কমিউনিকেশনের জন্য, তাহলে আপনি যে কিউবিটগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে সব আলোর কণার কিউবিট। পদার্থ কণার কিউবিট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায় না। আলোর কণার কিউবিট ফাইবার দিয়ে অনেক দূরে যেতে পারে। গল্পের ছলে বিজ্ঞানের বিভিন্ন কঠিন বিষয় বাংলাভাষী শিক্ষার্থীদের মাঝে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে ব্যাপক পরিচিতি পেয়েছেন অঙ্ক ভাইয়া নামে পরিচিত ডক্টর চমক হাসান। মনে করা যাক যে একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে দুটো বলকে যদি রাখা যায় তাহলে একটা বল সাদা হয়ে যায় আর একটা বল কালো রং হয়ে যায়। তো এখন দুজন বন্ধু আসলো, এসে তারা চোখ বন্ধ করে সেখান থেকে একটা করে বল তুলে নিয়ে তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে একজন বন্ধু আমেরিকাতে চলে গেল আর একজন বন্ধু বাংলাদেশে চলে গেল। এখন বাংলাদেশে যে বন্ধুটা আছে সে যদি এখন পকেট থেকে বের করে দেখে যে বলটা কালো, সে কিন্তু সঙ্গে সঙ্গে জেনে গেল পৃথিবীর অন্য প্রান্তে তার যে বন্ধুটা আছে তার বলটা সাদা। তো কোয়ান্টামের জগতে ব্যাপারটা আরেকটু অন্যরকম। আমরা যেমন চিন্তা করি যে যখন বলটাকে তারা নিয়ে যাওয়ার পথে বলটার রং কি ছিল, হয় সাদা অথবা কালো। কোয়ান্টামের ব্যাপারটা এরকম না। কোয়ান্টামে আমরা বলি যে যখন বল দুটো যাওয়ার পথে তারা একই সঙ্গে সাদা এবং কালোর একটা মিশ্রিত অবস্থায় তারা ছিল। চমক হাসান মনে করছেন, কোয়ান্টাম ইন্টারনেট পুরো যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। কোয়ান্টাম ইন্টারনেট যখন চলে আসবে, আমাদের বর্তমান যে ইন্টারনেট সেটাকে বোধহয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। মানে এটা এতই বেশি আধুনিক হবে যে আমাদের বর্তমানের ইন্টারনেট থেকে সেটা অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি নিরাপদ হবে বলে আমরা মনে করছি। এ কারণে আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থায় একটা বড় রকম বিপ্লব ঘটে যাবে। রাগিব আহসানও চমক হাসানের সাথে একমত। ভবিষ্যতে আসলে কোয়ান্টাম ইন্টারনেটের মাধ্যমে এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে আমাদের পুরো কম্পিউটিংয়ের জগৎটাই পাল্টে যাবে। শুধু সিকিউরিটি অ্যাপ্লিকেশনই নয়, এছাড়াও অন্যান্য বিভিন্ন সেক্টরেও কোয়ান্টাম ইন্টারনেট এবং কোয়ান্টাম কম্পিউটিং একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর কারণ হলো যে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়, যেটা আসলে আমাদের ট্র্যাডিশনাল কম্পিউটারদের সম্ভব না। যুক্তরাষ্ট্র সরকার কোয়ান্টাম ইন্টারনেট ব্যবস্থা চালুর জন্য যে কৌশলগত নকশা তৈরি করেছে তা বাস্তবায়নে কতদিন সময় লাগতে পারে?
যদি সবকিছু পরিকল্পনা মতো এগিয়ে যায়, তবে আমি মনে করি একটি কার্যকরী কোয়ান্টাম ইন্টারনেট নেটওয়ার্ক আগামী 10 বছরের মধ্যে চালু হতে পারে। এখনো বেশ কিছু ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের উপর রাত-দিন কাজ করে যাচ্ছেন গবেষকরা। তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর মধ্যে 10 বছরের আগেই এ জাতীয় নেটওয়ার্ক চালু হতে পারে। যেমন 1970 সালে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল UCLA আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মধ্যে। তারও প্রায় 20 বছর পরে বাণিজ্যিকভাবে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করে বিশ্বজুড়ে। প্রাথমিক পর্যায়ে জাতীয় নিরাপত্তা, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা খাতকে কোয়ান্টাম ইন্টারনেটের আওতায় আনা হলেও পরবর্তীতে বিমান যোগাযোগ, মোবাইল ফোন প্রযুক্তি সহ মানুষের জীবনের প্রায় সব ক্ষেত্রে নতুন এই প্রযুক্তি কাজে লাগবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কর্মী রোজা পার্কস একসময় এই বাড়িতে বাস করতেন। 1955 সালে অ্যালাবামার মন্টগমারি সিটি বাসে বর্ণভিত্তিক বিভাজিত একটি আসন ছাড়তে রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে সিটি বাস বর্জনের ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বাসে বর্ণভিত্তিক বিভাজিত আসন রাখার বিষয়টিকে অসাংবিধানিক ঘোষণা করে। ওই মামলা আমেরিকায় নাগরিক অধিকার বিপ্লব ছড়িয়ে পড়তে সহায়তা করেছিল। সুতরাং যুক্তরাষ্ট্রের শিল্পী রায়ান মেন্ডোজা যখন জানতে পারলেন যে ডেট্রয়েটে থাকা রোজা পার্কসের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, তখন তিনি তার রক্ষায় সিদ্ধান্ত নেন। It was a house that was on the demolition list. The family paid $500 to initially. ভেঙে ফেলা বাড়ির তালিকায় এই বাড়িটি ছিল। প্রাথমিক পর্যায়ে পরিবারটি বাড়িটি রক্ষায় $500 দিয়েছিল এবং 25টি সংস্থার কাছে অনুরোধ করবার পর তারা আমার কাছে জানতে চেয়েছিল যে বাড়িটি রক্ষায় আমি সাহায্য করতে রাজি আছি কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, অবশ্যই আমি তা করতে চাই। Would I be willing to help save the house? And I said, of course, yes, I would. বাড়িটি এখন ইটালির নেপলসে প্রদর্শন করা হচ্ছে। মেন্ডোজা অনেক বছর ধরে বাড়িটির ঐতিহাসিক গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য প্রচারণা চালিয়েছেন। The house really tells a story of redlining and housing inequality. এই বাড়িটি আসলে রেড লাইনিং এবং আবাসন বৈষম্যের বিষয়টি তুলে ধরে এবং মানুষ কেন এত বেশি ক্ষুব্ধ হয় তা আরও বেশি করে বোঝার সুযোগ করে দেয়। আসন্ন নির্বাচন ব্যক্তিগতভাবে আমার কাছে খুব আকর্ষণীয় নয়, কারণ আমি মনে করি রোজা পার্কস হাউস প্রকল্পটি রাজনৈতিক নির্বাচন নয়, সামগ্রিকভাবে আমেরিকার চিত্রই তুলে ধরে। এবং বাইডেন বা ট্রাম্প কে নির্বাচিত হয়েছেন, প্রশ্নটি তার চাইতেও আরও গভীর। আমরা আমাদের শিশুদের কি বলবো? আমরা কিভাবে স্মৃতি এবং ইতিহাস বিবেচনা করব? What are we going to tell our children? How are we going to consider memory and history? নেপলস ভিত্তিক মোরা গ্রাকো ফাউন্ডেশন ইটালির সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় প্রদর্শনীর আয়োজন করেছিল। ফাউন্ডেশনের সভাপতি মর্জিয়া মোরা গ্রাকো বলেন, বাড়িটির মধ্যে তিনি শৈল্পিক মানের চেয়েও বেশি কিছু দেখছেন। আমি নিশ্চিত যে এই মুহূর্তে নেপলস একীকরণ ঘটনায় অবদান রাখার সুযোগ পেয়েছে। আমি বিশ্বাস করি যে এখানে এই প্রদর্শনীটি হওয়া একটি উপহার, কিন্তু এটি একটি বোঝাও, কারণ এটি আমাদের প্রতিফলিত হতে দায়বদ্ধ করে। পার্কস আদালতে মামলার পর মৃত্যুর হুমকি থেকে বাঁচতে 1957 সালে অ্যালাবামার মন্টগমারি থেকে ডেট্রয়েটে তার ভাইয়ের বাড়িতে চলে যান। দর্শনার্থীরা বলছেন যে বাড়িটির গুরুত্বপূর্ণ ও প্রতীকী মূল্য রয়েছে। আমার ভালো লেগেছে যে তারা যে এই বাড়িটি এখানে এনেছে। আমি মনে করি এটি একটি বুদ্ধিসম্পন্ন ধারণা এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য শিক্ষা ও গঠনমূলক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। মেন্ডোজা অনেক বছর ধরে এটি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এর পেছনে অধিকার, বিশেষ করে এই পরিবারের অধিকারকে সমর্থন করার ধারণা রয়েছে, যা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। যুক্তরাষ্ট্রে এই বছর বিশেষ করে
জাতিগত উত্তেজনা বাড়ার কারণে এই প্রদর্শনীটি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মে মাসে মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে থাকাকালীন আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। বাড়িটির স্মৃতি বিজড়িত এক টুকরো ইট হাতে নিয়ে পার্কসের ভাইয়ের মেয়ে শেলিয়া ম্যাকেলে কিস বলছিলেন, বাড়িটি একদিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, এটা তিনি সত্যিকার অর্থেই চান। Because it's the house I grew up in, and that's what I see it as. It's the art project. যেহেতু আমি এই বাড়িতেই বড় হয়েছি, তাই বাড়িটিকে আমি সেভাবেই দেখি। এখন এটি একটি শিল্প প্রকল্প, কিন্তু বাড়িকে আমি কেবল এমন একটি স্থান হিসেবে স্মরণ করি যেখানে আমি আমার ফুপু, চাচা, দাদির সাথে বাড়ির পেছনের উঠোনে হাঁটছি। আমার বাবা সবার জন্যে যে সবজি চাষ করেছেন তা সংগ্রহ করছি। The vegetables that my father would grow for all of us. মারিয়ামা জেলোর সঙ্গে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবার আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। এবার দেখা যাক এভরিডে গ্রামারের আজকের বিষয় বিকজ অফ অ্যান্ড ডিউ টু। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজকে আমরা ইংরেজি ভাষার একটি বহুল পরিচিত এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। কোন এক্সপ্রেশন? বিকজ অফ এবং ডিউ টু, এই দুটি অত্যন্ত পরিচিত এক্সপ্রেশন। হ্যাঁ, বিকজ অফ এবং ডিউ টু এই দুটো তো বেশ পরিচিত এক্সপ্রেশন। তবে এই দুটো এক্সপ্রেশন নিয়েই আমার কিন্তু একটু কনফিউশন রয়েছে। যেমন? হ্যাঁ, যেমন এগুলো বাক্যের ঠিক কোন জায়গায় বসানো যায়, মানে সঠিক ব্যবহারটা, কিংবা একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায় কিনা। তাছাড়াও মানে এদের মধ্যে পার্থক্যটাই বা কি, এসব কিছু নিয়ে আমার কনফিউশন রয়েছে। হ্যাঁ, আর এই কনফিউশন দূর করার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। তাহলে শোনা যাক কাভে আর লুসিয়ার মধ্যকার এই সংলাপ। Lucia, because of my ability to pick awesome everyday grammar topics, I took it upon myself to choose today's topic as well. Oh, you did you? Yes. Due to positive feedback from our viewers, I think I know what they want. So I will be choosing a topic that will win quite a bit of attention. আচ্ছা বলো তো সাবরিনা, এখানে মানে বাক্যের এই সংলাপের এই অংশে ঠিক কি বলা হচ্ছে? এখানে তো দেখা যাচ্ছে যে কাভে বেশ কয়েকবার বিকজ অফ এবং ডিউ টু এই এক্সপ্রেশনটা ব্যবহার করেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর খানিকটা দুষ্টুমি করে কাভে নিজেও বলছে যে এই অসাধারণ বাক্যের বিষয়গুলো বেছে নেবার ব্যাপারে তার একটা বিশেষ দক্ষতা রয়েছে, আর সেই দক্ষতার কারণেই সে নিজেই আজকের এই বিষয়টি বেছে নেবার দায়িত্ব নিয়েছে। লক্ষ্য করেছে সাবরিনা, এখানে বিকজ অফ এই এক্সপ্রেশনটা সে ব্যবহার করেছে। হ্যাঁ, আর তার পরপরই কিন্তু সে বাক্যটিতে কাভে ব্যবহার করেছিল ডিউ টু এক্সপ্রেশনটি, এবং সে বলছিল যে দর্শকদের কাছ থেকে সে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, সে কারণে সে মনে করছে, কাভে মনে করছে যে সেই হচ্ছে সঠিক ব্যক্তি, যে ও কাভে আজকের বিষয়টা সেই নির্ধারণ করবে যে কি হতে পারে, কি নিয়ে আলোচনা হতে পারে। আর তার মানে আমরা অনুষ্ঠানের শুরুতেই একেবারে এই যে কাভের বক্তব্য কতগুলো শুনলাম, এর মধ্যেই কিন্তু বিকজ অফ এবং এই ডিউ টু, এই দুটো এক্সপ্রেশনেরই ব্যবহার আমরা দেখলাম। হ্যাঁ, তা ঠিক, তা দেখেছি, কিন্তু এর ফলে কিন্তু আমার কনফিউশন এখনো ঘুচলো না। ঠিক আছে, আর সেই জন্যেই আমরা একটু একটু করে শুনব এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা। প্রথমেই শোনা যাক লুসিয়া কি বলছে। Because introduces an adverb clause
and is followed by a subject and a verb. Because the weather was hot, we went to the pool. এখানে আসলে লুসিয়া বলছে যে বিকজ একটি অ্যাডভার্ব ক্লজকে তুলে ধরে এবং এর পরে বসে সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা, কিন্তু এই অ্যাডভার্ব ক্লজের কথাটা আমার কাছে খুব একটা পরিষ্কার হলো না। তার আগে একটা প্রশ্ন করি তোমাকে, ক্লজ কি সেটা জানো তো? হ্যাঁ, জানি তো। ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ যেখানে সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকে। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার একটি ক্লজ কিন্তু পূর্ণাঙ্গ বাক্যও হতে পারে। যেমন ধরো এই বাক্যটি, জেন অ্যারাইভড ইন দ্য আর্লি আফটারনুন, এটা একাধারে ক্লজ এবং বাক্যও বটে। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব ক্লজ? আসলে খুব সহজ করে বলতে হয় যে ক্লজে অ্যাডভার্ব থাকে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আর সাবজেক্ট এবং ভার্বের কথাটা তো আমরা একটু আগেই বললাম। হ্যাঁ, এবার বুঝেছি। লক্ষ্য করো তাহলে লুসিয়ার দেওয়া সেই বাক্যটি, বিকজ দ্য ওয়েদার ওয়াজ হট উই ওয়েন্ট টু দ্য পুল। এখানে অ্যাডভার্ব ক্লজ হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ হট, আর সাবজেক্ট হচ্ছে উই এবং ভার্ব হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, তাহলে বিকজ অফ এবং ডিউ টু এগুলোকে আসলে গ্রামারে কি বলা হয়? ভালো প্রশ্ন করেছো তুমি। এভাবে গ্রামারে আমরা এখনো ডিফাইন করিনি। এসো তাহলে শোনা যাক তোমার এই প্রশ্নের জবাবে লুসিয়া কি বলছে। Because of and due to are phrasal prepositions and are followed by a noun object. Because of the hot weather, we went to the pool. Due to the hot weather, we went to the pool. হ্যাঁ, এখন লুসিয়া বলছে যে বিকজ অফ এবং ডিউ টু হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশনস এবং এরপরে নাউন অবজেক্ট বসে। হ্যাঁ, যেমন লক্ষ্য করা যাক বাক্য দুটি, বিকজ অফ দ্য হট ওয়েদার উই ওয়েন্ট টু দ্য পুল। আবার বলা যেতে পারে ডিউ টু দ্য হট ওয়েদার উই ওয়েন্ট টু দ্য পুল। তার মানে বিকজ অফ এবং ডিউ টু এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কি একটার পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায়? ঠিক তাই। তবে এই প্রসঙ্গে আরও বিস্তারিত শোনা যাক কাভের কাছে। In more formal writing, due to is sometimes followed by a noun clause, introduced by the fact that. Due to the fact that the weather was hot, we went to the pool. Because of and due to can appear at different places in the sentence. Because of the hot weather, we went to the pool. We went to the pool because of the hot weather. Due to the hot weather, we went to the pool. We went to the pool due to the hot weather. So, you see, because of and due to are quite easy to use. এখানে তো কাভে বলছে যে কোনো কোনো সময় আনুষ্ঠানিক লেখায় ডিউ টু এর পরে দ্য ফ্যাক্ট দ্যাট এরকম একটি নাউন ক্লজ ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক বলেছ। যেমন বাক্যটা এরকম হতে পারে, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়েদার ওয়াজ হট উই ওয়েন্ট টু দ্য পুল। হ্যাঁ, তার মানে সহজ করে আগে যেটা বলা হয়েছিল, আমরা বলেছিলাম ডিউ টু দ্য হট ওয়েদার উই ওয়েন্ট টু দ্য পুল। এই বাক্যটি এখন আরও বড় হয়ে গেল। হ্যাঁ সাবরিনা, লুসিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে বিকজ অফ কিংবা ডিউ টু এই ফ্রেজাল প্রিপোজিশনসগুলো যে সবসময় বাক্যের একেবারে প্রথমে বসবে এমন নয়, বাক্যের অন্যান্য জায়গায়ও বসতে পারে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, যেমন ধরো বিকজ অফ দ্য হট ওয়েদার উই ওয়েন্ট টু দ্য পুল। এই বাক্যটা আমরা আগে বলেছিলাম। এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে উই ওয়েন্ট টু দ্য পুল বিকজ অফ দ্য হট ওয়েদার। তাই তো, এভাবেও তো বলা যায়। হ্যাঁ,
তাহলে এবার আমি ডিউ টু দিয়ে একটা বাক্য বলি, তুমি ডিউ টুর পজিশনটা বদলে দাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাক্যটা হচ্ছে ডিউ টু দ্য হট ওয়েদার উই ওয়েন্ট টু দ্য পুল। আচ্ছা, তাহলে আমি বলতে পারি উই ওয়েন্ট টু দ্য পুল ডিউ টু দ্য হট ওয়েদার। বাহ, একদম ঠিক বলেছো। দর্শক, এই ছিল আমেরিকান আওয়ারের আজকের পর্বে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর সঠিক ইংরেজি শেখার কৌশল আর যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।